সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমদ গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গড়ে থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণের উপর আরো কিছু বিষয়ের সম্পর্কে ধারণা লাভ করব। আমরা গত ক্লাসে যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছি সে বিষয়গুলো হচ্ছে চাহিদা নির্ধারক সমূহ, অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অপেক্ষক, চলক এবং ধ্রুবক সম্পর্কে। আমরা আরো জেনেছি অপেক্ষক এবং অপেক্ষকের প্রকারভেদ। আজকে আমরা ঢাল এবং বিভিন্ন প্রকারের ঢালের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বা তোমরা ধারণা লাভ করতে পারবে। গত ক্লাসে আমরা যা যা শিখেছি তার মধ্যে প্রধান ছিল চাহিদা নির্ধারক, অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা জেনেছি চাহিদা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, দ্রব্যের দামের উপর, আয়ের উপর, সম্পর্কযুক্ত দ্রব্য অর্থাৎ বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, ভোক্তার সংখ্যা, সময় ইত্যাদি বিষয়ের উপর চাহিদা নির্ধারিত হয়। অপেক্ষক বলতে তোমরা জেনেছো যে অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটি যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অপেক্ষক। আর চলক বলতে তোমরা জেনেছো যে চলক হচ্ছে যে বিষয় বা রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। আর ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যে বিষয় বা রাশি বা তথ্যের মান সবসময় স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধ্রুবক। অপেক্ষকের প্রকারভেদের মধ্যে যে ধারণা লাভ করেছো সেগুলো হচ্ছে অপেক্ষক মূলত অনেক প্রকার হয়, চলকের উপর নির্ভর করে, ঘাত বা পাওয়ারের উপর নির্ভর করে অপেক্ষককে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন চলকের উপর নির্ভর করে এক চলক বিশিষ্ট অপেক্ষক, দ্বিচলক বিশিষ্ট অপেক্ষক, আর ঘাতের উপর নির্ভর করে চলক এক ঘাত বিশিষ্ট অপেক্ষক, দ্বিঘাত বিশিষ্ট অপেক্ষক, এরকম অসংখ্য বিষয়ের উপর ভিত্তি করে অপেক্ষকের আমরা প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করেছি গত ক্লাসে। আজকে আমরা ঢাল এবং বিভিন্ন প্রকারের ঢাল সম্পর্কে বিস্তারিত জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাল যার ইংরেজি শব্দ স্লোপ, ঢাল দ্বারা বোঝানো হয় যে পরিবর্তনের মাত্রা বা পরিবর্তনের হারকে ঢাল বলা হয়। পৃথিবীর সবকিছুই কিন্তু পরিবর্তনশীল, অর্থনীতির বিষয়গুলো পরিবর্তনশীল, একটির দ্বারা আরেকটি পরিবর্তন হয়, অর্থাৎ একটির মানের পরিবর্তন ফলে আরেকটি মানের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ একটি মানের উপর আরেকটি মানের তা নির্ভর করে থাকে। অর্থাৎ এই একটি মানের পরিবর্তনের ফলে আরেকটি মান কি হারে পরিবর্তন হলো সেটিই হলো ঢাল। সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। আমরা জানি যে অপেক্ষকের মধ্যে দুটি চলক থাকে, একটি হচ্ছে স্বাধীন চলক, আরেকটি হচ্ছে অধীন চলক। এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকেরও পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় ঢাল। আমরা লক্ষ্য করেছি চাহিদার মধ্যে যে চাহিদাটা দামের উপর নির্ভর করে, অর্থাৎ দাম হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। দামের পরিবর্তনের সাথে সাথে আমরা লক্ষ্য করেছি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় এই দুর অনুপাতকে বলা হয় ঢাল।
অর্থাৎ অপেক্ষকের ক্ষেত্রে যদি আমরা সেখানেও আরো অনেক স্বাধীন চলক, অন্য কোনো স্বাধীন চলক বা তার প্রেক্ষিতে কোনো অধীন চলকও থাকতে পারে। তাই এখানে বলা হয়েছে ঢাল বলতে শুধু কিন্তু চাহিদা আর দামের মধ্যে যে পরিবর্তন হার সেটাকে ঢাল বলে সেটা কিন্তু নয়। যে কোনো অপেক্ষকে মধ্যে দুটো চলক থাকে, আমরা জানি স্বাধীন চলক এবং পরিবর্তন চলক। যে কোনো অপেক্ষকের মধ্যে স্বাধীন চলক একাধিক থাকতে পারে, কিন্তু অধীন চলক একটি মাত্র থাকে। এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনটা হয়, এই দুর অনুপাতকে বলা হয় ঢাল। যেমন ঢালের সূত্র আমরা লিখতে পারি যে ঢাল ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডি ওয়াই ডিভাইড বাই ডিএক্স। অর্থাৎ ডি দ্বারা বোঝানো হচ্ছে পরিবর্তনের পরিমাণ, ওয়াই হচ্ছে অধীন চলক এখানে, আর এক্স হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স হচ্ছে স্বাধীন চলক। এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, অর্থাৎ স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের ফলে অধীন চলক ওয়াই এর একটি পরিবর্তন হয়। মনে করো আমরা সাপোজ ধরে নিলাম এখানে এক্স হচ্ছে পি এবং ওয়াই হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে পি এর পরিবর্তনের ফলে এক্স অর্থাৎ পি এর পরিবর্তনের ফলে চাহিদার অর্থাৎ কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড এর যে পরিবর্তন হয়, এই দুটোর অনুপাত অর্থাৎ ভাগ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে ঢাল। তাহলে এখানে কিন্তু ডিএক্স বা ডিওয়াই দ্বারা বোঝানো হচ্ছে ডিএক্স হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের পরিমাণ, আর ডিওয়াই হচ্ছে অধীন চলকের পরিবর্তনের পরিমাণ। এটাকে আমরা অপেক্ষক আকারে যদি প্রকাশ করি সেটা আমরা ফাংশন অফ ডেল এক্স, এটাই হচ্ছে ঢাল। তাহলে আমরা ঢাল বলতে জানতে পারলাম যে ঢাল হচ্ছে দুটো চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলা হয়। শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক বা বিষয়। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে অনুধাবনের ঢাল বলতে কি বুঝো বা ঢালের সূত্রটি কি। তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্সই হচ্ছে ঢালের সূত্র। ঢাল সম্পর্কে আমরা আরো কিছু বিস্তারিত জানবো, অর্থাৎ ঢালের জ্যামিতিক ব্যাখ্যা। আমাদের ঢালের জ্যামিতিক ব্যাখ্যা জানা খুবই জরুরি। যেমন স্বাধীন চলকের সামান্য পরিবর্তনে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। আমরা একটু আগে জেনে এসেছি যে দুটো চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তন হলেই অধীন চলকের একটি পরিবর্তন আসবে। কি হারে পরিবর্তন হবে, কতটুকু পরিবর্তন হয়, অনেক সময় বেশি হারে পরিবর্তন হয়, অনেক সময় কম হারে পরিবর্তন হয়, সেই অনুপাতটাকেই বলা হয় ঢাল। একটি সূত্রের সাহায্যে সরলরেখার ঢাল নির্ণয় করা যায়। যেমন ঢাল উপরে লেখা আছে নির্ভরশীল চলকের পরিবর্তন, নিচে লেখা আছে স্বাধীন চলকের পরিবর্তন। এখানে স্বাধীন চলকের পরিবর্তন, নিচে সূত্রটি হচ্ছে ঢালের সূত্র হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, তারপর উপরে হবে নির্ভরশীল চলকের পরিবর্তন। নির্ভরশীল মানে অধীন চলকের পরিবর্তন। যদি আমরা স্বাধীন চলককে ভূমি অক্ষে প্রকাশ করি তাহলে এখানে আমরা লিখতে পারি ভূমির দূরত্ব। আর যদি নির্ভরশীল চলককে লম্ব অক্ষে প্রকাশ করা হয়, সাধারণত নির্ভরশীল ঢাল নির্ণয়ের সময় নির্ভরশীল চলককে লম্ব অক্ষে এবং স্বাধীন চলককে ভূমি অক্ষে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমাদের সূত্রটা কিন্তু এভাবেও লেখা যায় যে ভূমি অক্ষের দূরত্ব লম্ব অক্ষের দূরত্ব, অর্থাৎ লম্ব অক্ষের দূরত্ব ডিভাইডেড বাই ভূমি অক্ষের দূরত্ব। ভূমি অক্ষের দূরত্বকে দূরত্ব আর লম্ব অক্ষের দূরত্বের অনুপাতকেই বলা হয় ঢাল। বা অথবা এভাবেও লেখা যায় সূত্রটি যে নির্ভরশীল চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। অর্থাৎ লম্ব অক্ষের দূরত্বকে ভূমি অক্ষের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে ঢাল। এখন যদি আমরা ধরে নিই এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক, তাহলে আমরা সূত্রটিকে এভাবেও লিখতে পারি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এখানে ডেল এক্স দ্বারা বোঝানো হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, ডেল ওয়াই দ্বারা বোঝানো হচ্ছে অধীন চলকের পরিবর্তন। এই দুইয়ের অনুপাতই হচ্ছে তোমার ঢাল। তাহলে এইভাবে অর্থাৎ ও আই টু মাইনাস ও জিরো
এবং ও এক্স টু মাইনাস ও এক্স হচ্ছে এই ওয়াই এর পরিবর্তনের পরিমাণ, এখানে ধরা হচ্ছে এক্স এর পরিবর্তনের পরিমাণ। তাহলে আমাদের ওয়াই এর বর্তমান অবস্থা থেকে পূর্বের অবস্থা, ওয়াই এর বর্তমান অবস্থা থেকে পূর্বের অবস্থার দূরত্ব এখানে মান বসবে এবং এক্স এরও বর্তমান অবস্থা থেকে পূর্বের অবস্থার মান এখানে বসবে। সাধারণত স্বাধীন চলককে ভূমি অক্ষে এবং নির্ভরশীল চলককে লম্ব অক্ষে পরিমাপ করা হয়। সুতরাং একটি সরলরেখার লম্ব অক্ষভিত্তিক চলকের পরিবর্তনকে ভূমি অক্ষভিত্তিক চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলেই রেখার ঢাল পাওয়া যাবে। আবার কোনো অপেক্ষককে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার নির্ণয়কে ঢাল বলে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, যদি ওয়াই যেগুলো ফাংশন অফ এক্স হয় তাহলে ঢাল বা স্লোপ হবে ডেল ওয়াই। এখানে ওয়াই হচ্ছে অধীন চলক, আমরা জানি সমান সমান চিহ্নের বাম পাশে থাকে অধীন চলক এবং সমান সমান চিহ্নের ডান পাশে থাকে স্বাধীন চলক। তাহলে এই এক্স অক্ষগত পরিবর্তন, ওয়াই অক্ষগত পরিবর্তন, অর্থাৎ ভূমি অক্ষের পরিবর্তন এবং লম্ব অক্ষের পরিবর্তনকে অনুপাত করলে যে মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে ঢাল। আমরা গাণিতিকভাবে এটি যখন বের করব বিষয়টি আরো সহজ হয়ে যাবে। গাণিতিকভাবে কোনো অপেক্ষকের বিবেচ্য চলকের সাপেক্ষে প্রথম অন্তরকলনের মান কি বলা হয়? ঢাল। প্রথম অন্তরকলনটাই হচ্ছে যে কোনো ফাংশনের ঢাল। তাহলে আমরা ঢাল সম্পর্কে জানলাম যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এর অনুপাত, অর্থাৎ ভূমি অক্ষের পরিবর্তনের পরিমাণ এবং লম্ব অক্ষের পরিবর্তনের পরিমাণ মানের অনুপাতই হচ্ছে ঢাল। আমরা একটি সরলরেখার ঢাল এখন নির্ণয় করব। এই সরলরেখার ঢাল নির্ণয় করার ক্ষেত্রে সরলরেখার ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই, মনে করি y is equal to function of x একটি সরলরেখার অপেক্ষক। হ্যাঁ, y চিত্রে y is equal to function of x অপেক্ষক দ্বারা ab রেখা অঙ্কন করা হয়েছে। এই ফাংশন থেকে যে রেখাটি হবে সেটি হচ্ছে এই ab রেখা। ab রেখাটি হচ্ছে y is equal to function of x অপেক্ষকের একটি সরলরেখা। এ থেকে ঢাল নির্ণয় করব আমরা, অর্থাৎ মনে করি এই এবি রেখার উপরে এক্স এবং ওয়াই এর প্রাথমিক পরিমাণ ছিল যথাক্রমে, প্রাথমিক অবস্থা ছিল এক্স এবং ওয়াই এর পি বিন্দুতে এক্স এর পরিমাণ x1 এবং ওয়াই এর পরিমাণ y1। পরবর্তীতে এক্স এর মান পরিবর্তন হয়ে বৃদ্ধি পেয়ে যথাক্রমে x2 হলে এবং ওয়াই এর মানও বৃদ্ধি পায় সাথে সাথে y2 হয়। অর্থাৎ তাহলে পরিবর্তিত মান হচ্ছে x2 এবং y2। প্রাথমিক মান y এর y1, x এর x1, অর্থাৎ p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে y2 x2। তাহলে এক্ষেত্রে আমাদের এই এবি রেখার PQ অংশের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ঢাল নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ এই PQ অংশের ঢাল নির্ণয় করতে গেলে দেখা যায় যে Q বিন্দুর স্থানাঙ্ক আমরা জানলাম, P বিন্দুর স্থানাঙ্ক আমরা জানলাম। এখন কিভাবে সেই এটা বের করতে হবে, অর্থাৎ চিত্র অনুসারে লক্ষ্য করলে দেখা যায় যে PG, এই যে PG হচ্ছে x2, এই x2 থেকে যদি আমরা x1 বাদ দিই তাহলে পাওয়া যাচ্ছে x1 x2, অর্থাৎ PG সমান সমান আমরা লিখতে পারি, P বিন্দু অনুসারে আমরা লিখতে পারি PG সমান সমান x1 x2, কারণ এই PG সমান সমান প্রথমে আমরা লিখতে পারি OP2 মাইনাস OX2 মাইনাস OX1। OX2 থেকে OX1 বাদ দিলে পাওয়া যায় x1 x2, তাহলে x1 x2, অর্থাৎ PG সমান সমান আমরা লিখতে পারি x1
x2, এটি হচ্ছে x এর পরিবর্তনের পরিমাণ। তার মানে হচ্ছে পি থেকে কিউ বিন্দুতে গেলে x এর পরিবর্তন হচ্ছে x1 x2, আগে ছিল x1, এখন হচ্ছে x2, পরিবর্তিত মান হচ্ছে x এর x2। ফলে পরিবর্তনের পরিমাণ কতটুকু? x এর পরিবর্তনের পরিমাণ কিন্তু x1 x2, অর্থাৎ এটা বের করার নিয়ম হচ্ছে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মানটা বের করতে হবে। আমাদের পরিবর্তিত মান হচ্ছে ux2, প্রাথমিক মান ছিল ux1, তাহলে আমাদের পরিবর্তিত মান থেকে এই প্রাথমিক মান ux1 যদি বাদ দেই তাহলে থাকছে পরিবর্তনের পরিমাণ x1 x2। ঠিক অনুরূপভাবে আমরা y এর পরিবর্তন যদি বের করি, y এর প্রাথমিক মান হচ্ছে uy1 এবং y এর পরিবর্তিত মান হচ্ছে uy2, তাহলে কতটুকু বৃদ্ধি পেল? y1 y2, অর্থাৎ uy2 থেকে যদি আমরা uy1 অর্থাৎ প্রাথমিক মান বাদ দেই তাহলে থাকবে y1 y2। এটি হচ্ছে ডেল y, অর্থাৎ y এর পরিবর্তনের পরিমাণ। এটাকে আমরা লিখতে পারি পিজি সমান সমান লিখতে পারি ডেল এক্স বা যে ডেল এক্স, অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝানো হয় পরিবর্তনের পরিমাণ, y এর পরিবর্তনের পরিমাণ, x এর পরিবর্তনের পরিমাণ। ফলে এখানে আমরা আমাদের অর্থাৎ পি কিউ অংশের এই পি কিউ অংশের ডাল হচ্ছে কিউজি, এই কিউজি মানে y1 y2, কিউজি ডিভাইডেড বাই পিজি, অর্থাৎ উপরে থাকবে লম্ব অংশের পরিবর্তনের পরিমাণ আর নিচে থাকবে ভূমি অক্ষের পরিবর্তনের পরিমাণ। ভূমি অক্ষের পরিবর্তন হচ্ছে পিজি আর লম্ব অক্ষের পরিবর্তনের পরিমাণ হচ্ছে কিউজি। তাহলে আমরা লিখতে পারি ঢাল সমান সমান, অর্থাৎ এই পি কিউ অংশের ঢাল সমান সমান কিউজি ডিভাইডেড বাই পিজি। লম্ব অক্ষের পরিবর্তনের পরিমাণ লম্ব অক্ষের পরিবর্তনের পরিমাণ হচ্ছে কিউজি আর ভূমি অক্ষের পরিবর্তনের পরিমাণ হচ্ছে পিজি। তাহলে এটি হচ্ছে পি কিউ অংশের ঢাল। যে কোনো রেখার ঢাল এভাবেই আমাদের নির্ণয় করতে হবে। এখানে সংখ্যা দ্বারাও কিন্তু প্রকাশ করা যায়। যদি এখানে তোমার থাকতো 10 20, এখানে মান দেওয়া থাকতো 5 10, তাহলে কি হতো? এখানে 5 এখানে 10 যদি থাকতো তাহলে লম্ব অক্ষের পরিবর্তনের পরিমাণ হবে কত? 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে উপরে থাকতো 5। আর এখানে যদি 10 আর 20 থাকে তাহলে এই 20 থেকে 10 বাদ দিলে থাকে 10, নিচে থাকবে 10, তাহলে উপরে হবে 5 নিচে হবে 10। তাহলে 10 আর 5 আর 10 কে ভাগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে ঢাল। অর্থাৎ সেক্ষেত্রে 1.1 ডিভাইডেড বাই কত আসবে? 1 ডিভাইডেড বাই 2, হ্যাঁ, অর্থাৎ 0.5 আসবে। এটাই হচ্ছে ডাল। আর তোমাকে এভাবে কিন্তু ডালের মান বের করতে বলা হতে পারে দুভাবে, কখনো সংখ্যা দেওয়া থাকতে পারে, কখনো এরকম সিম্বল দেওয়া থাকতে পারে, সিম্বলের মাধ্যমে বের করতে পারবো। দুভাবে বের করা যায়। তাহলে আমরা ভূমি অক্ষের পরিবর্তনের পরিমাণকে নিচে এবং লম্ব অক্ষের পরিবর্তনের পরিমাণকে অর্থাৎ কিউজি উপরে লিখে ডালের পরিমাণ অর্থাৎ এই যে ওয়াই এর পরিবর্তনের পরিমাণ, এক্স এর পরিবর্তনের পরিমাণ, এটাও সমান সমান লেখা যায় একই মান ওয়াই এর পরিবর্তনের পরিমাণ এক্স এর পরিবর্তনের পরিমাণ। তাহলে তাৎপর্য হচ্ছে কোনো সরলরেখার প্রতিটি বিন্দুতে ডাল স্থির থাকে, অর্থাৎ যে বিন্দুতে ঢাল নির্ণয় করা হোক পি বিন্দুতে বা কিউ বিন্দুতে প্রত্যেকটা মান একই আসবে। এটি হচ্ছে সরলরেখার ঢালের সরলরেখার ডালের প্রকৃতি। তাহলে একটি সরলরেখার একটি ডাল নির্ণয় করতে হলে ওই বিন্দু থেকে সরলরেখা, এখানে বলা হচ্ছে যে কোনো সরলরেখার প্রতিটি বিন্দুতে ডাল স্থির থাকে। সুতরাং কোনো সরলরেখার একটি বিন্দুতে ডাল নির্ণয় করতে হলে ওই বিন্দু থেকে সরলরেখা বরাবর লম্ব অক্ষভিত্তিক চলকের পরিবর্তন এবং ভূমি অক্ষভিত্তিক চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলে পাওয়া যায়। তাই হলো
ঢাল। আর ঢালের মানের সাহায্যে রেখার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং চলকসমূহের গতি প্রকৃতি বোঝা যায়। তাহলে আমরা এই ঢাল থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হচ্ছে যে পরিবর্তনের হারটা জানা যায়, অর্থাৎ চলকের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়, অর্থাৎ একটি স্বাধীন চলকের সাথে অধীন চলকের কি ধরনের সম্পর্ক বা কি ধরনের হারের পরিবর্তনের মানটা কিরকম, বেশি না কম, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ধারণা লাভ করা যায়। অর্থাৎ ঢালের মান থেকেই বোঝা যায় যে রেখার প্রকৃতিটি কিরকম হবে, রেখার আকৃতিটি কিরকম হবে, ঊর্ধ্বগামী হবে না নিম্নগামী হবে না ধনাত্মক ঋণাত্মক, এই সম্পর্কে বিস্তারিত জানা যায়। তাহলে আমরা খুব সহজে কিন্তু সরলরেখার ঢাল সম্পর্কে জানতে পারলাম। এখন আসো আমরা বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সরলরেখার বিভিন্ন বিন্দুতে ঢাল অর্থাৎ ধনাত্মক ঢাল। ধনাত্মক ঢালের ক্ষেত্রে মান সবসময় ধনাত্মক আসবে, ঋণাত্মক ঢালের ক্ষেত্রে রেখাটি ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ ঊর্ধ্বগামী যত রেখা আছে সব রেখার ঢাল হবে ধনাত্মক। এখানে দেখো সংখ্যার মাধ্যমে ঢাল নির্ণয় করা হয়েছে, তাহলে বিষয়টি আরো সহজভাবে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ঢালের মান বের করা যায়। যেমন এখানে কি দেখা যাচ্ছে যে এস প্রাইম একটি ঊর্ধ্বগামী রেখা। এই রেখার বিভিন্ন বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মান দেওয়া আছে। ওয়াই অক্ষে দেখা যাচ্ছে যে এ বিন্দুতে ওয়াই এর মান 5, বি বিন্দুতে ওয়াই এর মান 10 আর 10, তারপর সি বিন্দুতে ওয়াই এর মান 15, ডি বিন্দুতে ওয়াই এর মান 20। আবার এ বিন্দুতে এক্স এর মান, স্বাধীন চলকের মান এখানে 10, বি এর মান 20, সি এর ক্ষেত্রে এক্স এর মান 30, ডি এর ক্ষেত্রে এক্স এর মান 40 ধরা হয়েছে। এখন আমরা ঢাল নির্ণয় করব। যে কোনো এই সরলরেখার আমরা একটু আগে পড়ে এসেছি যে সরলরেখার যে কোনো বিন্দুতে ঢাল এর মান একই হবে, তা সমান হবে, স্থির থাকবে, ঢালের কোনো পরিবর্তন হবে না। তাহলে আসো দেখি, মনে করি এস একটি সরলরেখার নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ, বি, সি ও ডি। এক বিন্দু হতে অপর বিন্দুকে পরস্পর পরিবর্তন বিবেচনা করে বিভিন্ন বিন্দুর ঢাল নির্ণয় করে। এখন এই এ বিন্দুতে যদি তোমাকে বলা হয় ঢাল নির্ণয় করার জন্য, তাহলে তোমাকে পাশাপাশি আরেকটি বিন্দু সিলেক্ট করতে হবে, বিবেচনা করতে হবে পরিবর্তনের পরিমাণটা বের করার জন্য। তাহলে এই এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য, অর্থাৎ পাশাপাশি আরেকটি বিন্দু আমরা যদি বি বিবেচনা করি, তাহলে এ বি এই অংশের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে এই এ বিন্দু ঢাল হবে পরিবর্তন এ থেকে বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ এ হচ্ছে প্রাথমিক বিন্দু আমরা ধরে নিব আর বি হচ্ছে পরিবর্তিত বিন্দু। তাহলে দেখো ঢালের এ বিন্দুতে ঢালের মান কি আসে, আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। খুব সহজ একটি জিনিস, এ বিন্দুতে এক্স এর পরিমাণ হচ্ছে 10 আর বি বিন্দুতে পরিবর্তিত অর্থাৎ এক্স এর পরিবর্তিত মান হচ্ছে 20। ওয়াই এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে 20 আর এ বিন্দুতে ওয়াই এর প্রাথমিক মান হচ্ছে 5 আর বি বিন্দুতে ওয়াই এর পরিবর্তিত মান হচ্ছে 10। তাহলে আমরা জানি ঢালের সূত্র হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। তাহলে ঢালের পরিমাণ হচ্ছে ডেল ওয়াই মানে ওয়াই এর পরিবর্তনের পরিমাণ, এই চিহ্ন দ্বারা পরিবর্তনের পরিমাণ বোঝানো হয়, অর্থাৎ ওয়াই এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মানটা বাদ দিতে হবে, অর্থাৎ পরিবর্তিত মান হচ্ছে 10, প্রাথমিক মান হচ্ছে ওয়াই এর 5, তাহলে পরিবর্তিত মান 10 মাইনাস 5। এক্স এর ক্ষেত্রে ঠিক একই, যে পরিবর্তিত মান 20 এবং প্রাথমিক মান 10, তাহলে পরিবর্তিত মান 20 থেকে প্রাথমিক মান 10 বাদ দিতে হবে, তাহলে এই এক্স এর পরিবর্তন পাওয়া যাবে আর ওয়াই এর পরিবর্তনের পরিমাণ পাওয়া যাবে। তাহলে আমাদের 10 মাইনাস 5,
আবার 20 মাইনাস 5 মানে 5। তাহলে আমরা এক্স এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে 10, ওয়াই এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে 5। ফলে আমাদের ঢালের মান আসছে হাফ, অর্থাৎ 1/5। অর্থাৎ 5 দ্বারা 10কে আমরা যদি কাটি তাহলে নিচে আসবে 2 আর উপরে আসবে 1। তাহলে আমাদের ঢাল পাওয়া গেল 1/2 অর্থাৎ হাফ। ঠিক একইভাবে বি বিন্দুতে যদি তোমাকে ঢাল নির্ণয় করতে বলা হয়, বি বিন্দুর ঢাল হচ্ছে, এই বি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য পাশাপাশি আরেকটি বিন্দু সি বিন্দু পরিবর্তনের পরিমাণের বের করার জন্য সি বিন্দু, অথবা তুমি নিচে আরেকটি বিন্দু নিতে পারো। তাহলে বি বিন্দু হবে প্রাথমিক বিন্দু, আর যে বিন্দুকে তুমি পরিবর্তনের পরিমাণ বের করার জন্য বিবেচনা করবে সেটি হচ্ছে পরিবর্তিত বিন্দু। তাহলে আমরা বি বিন্দুতে যদি ঢাল নির্ণয় করি তাহলে পাশাপাশি একটি বিন্দু এখানে সি নিলাম, তাহলে আমাদের এই বিসি রেখার ঢাল হবে যে এক্স ওয়াই এর পরিবর্তনের পরিমাণ, এক্স এর পরিবর্তনের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। তাহলে বি বিন্দুটি তখন হবে, বি বিন্দুতে ঢাল নির্ণয় করার সময় বি বিন্দুটি হবে প্রাথমিক মান। তাহলে প্রাথমিক মান হচ্ছে বি বিন্দুতে ওয়াই এর 10 আর পরিবর্তিত মান 15। তাহলে 15 মাইনাস 10 লিখতে হবে, এই যে এখানে লেখা আছে 15 মাইনাস 10। আবার ওয়াই এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে বি বিন্দুতে প্রাথমিক হচ্ছে 20 আর পরিবর্তিত মান হচ্ছে 30। তাহলে পরিবর্তনের পরিমাণ হবে 30 মাইনাস 20, যে 30 মাইনাস 20। তাহলে পরিবর্তনের পরিমাণ আসতেছে, ওয়াই এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে 5 আর এক্স এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে 10। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে ঢালের মান আসছে হাফ, 1/2। তাহলে বি বিন্দুতেও ঢালের পরিমাণ হচ্ছে হাফ, এ বিন্দুতেও হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরলরেখার প্রতিটি বিন্দুতেই কিন্তু ঢাল একই মান আসছে। ঠিক সি বিন্দুতে যদি তোমাকে বলা হয় ঢাল নির্ণয় করার জন্য, তাহলে পাশাপাশি আরেকটি বিন্দু আমরা নিতে পারি ডি। ফলে সি বিন্দুতে ওয়াই এর পরিবর্তনের পরিমাণ হবে 20 মাইনাস 15, যে 20 মাইনাস 15 আর এক্স হবে 40 মাইনাস 30, অর্থাৎ 5/10 সমান সমান 1/2। আবার ডি বিন্দুতে যদি আমাদের ঢাল নির্ণয় করতে বলা হয় তাহলে পাশাপাশি বিন্দু, যেহেতু উপরে আর বিন্দু নেই সেহেতু তোমাদেরকে নিচে একটি বিন্দু ডি বিন্দু থেকে পাশাপাশি আরেকটি বিন্দু সি বিন্দুতেও কিন্তু ঢাল নির্ণয় করা যাবে। পরিবর্তন ডি থেকে এ, অর্থাৎ এ বিন্দু পর্যন্ত যদি ধরে নেওয়া হয়, তাহলে এই পর্যন্ত পরিবর্তনের হার বের করতে হবে, অর্থাৎ ডি এ অংশের, অর্থাৎ ডি হবে প্রাথমিক আর এ হবে পরিবর্তিত মান। এক্ষেত্রে সি বিন্দুকেও কিন্তু ধরা যায়, বি বিন্দুকে ধরা যায়। এখন এই চিত্রে আমি তোমাদেরকে এ বিন্দুকে পরিবর্তনের পরিমাণ যদি ধরে নেই তাহলে হচ্ছে পরিবর্তনের পরিমাণ হচ্ছে, এখানে কিন্তু পরিবর্তিত মান হচ্ছে এক্স এর ক্ষেত্রে এই যে পরিবর্তিত মান হচ্ছে 10 আর প্রাথমিক মান হচ্ছে 10 আর প্রাথমিক মান হচ্ছে 40। তাহলে পরিবর্তিত মান 10 মাইনাস 40। আর ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু সেম, পরিবর্তিত মান 5 আর প্রাথমিক মান 20, অর্থাৎ 5 মাইনাস 20, 5 মাইনাস 20। ফলে আসতেছে উপরে আসতেছে, অর্থাৎ ওয়াই এর পরিবর্তন হচ্ছে 20 থেকে 5 বাদ দিলে মাইনাস 15, আর এক্স এর পরিবর্তন হচ্ছে 40 মাইনাস 30, অর্থাৎ 40 থেকে 10 বাদ যাবে, আর যেহেতু বড় সংখ্যার মান হচ্ছে মাইনাস, তাই মাইনাস বসবে এখানে। দুটি ক্ষেত্রেই কিন্তু মাইনাস আসতেছে, মাইনাসে মাইনাসে ভেন হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে 15 ডিভাইডেড বাই 30। একে যদি আমরা ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে হাফ। তাহলে এই ক্ষেত্রে ডি বিন্দুতেও কিন্তু ঢাল আসছে হাফ। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সরল রেখার যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করা হোক না কেন, ঢালের মান সবসময় স্থির থাকে, অর্থাৎ একই মান পাওয়া যায়। তাহলে উপরোক্ত আলোচনার সাপেক্ষে সিদ্ধান্তে পৌঁছা যায় যে সরলরেখার সকল বিন্দুতে
ঢালের মান স্থির থাকে। তাছাড়া আমরা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে পারছি যে এখানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ঢালের মান আসছে ধনাত্মক, অর্থাৎ প্লাস, এখানে কোনো মাইনাসের মান আসেনি। অর্থাৎ তাহলে যখন ঢালের মান ধনাত্মক হবে তখনই বুঝতে হবে এই রেখার আকৃতিটি হচ্ছে ঊর্ধ্বগামী, অর্থাৎ এই অপেক্ষকের স্বাধীন চলকের সাথে অধীন চলকের ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ এই অপেক্ষক থেকে যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে ঊর্ধ্বগামী। অর্থাৎ ঊর্ধ্বগামী রেখার সকল বিন্দুতেই ঢাল থাকে ধনাত্মক, আবার ঊর্ধ্বগামী রেখার সকল বিন্দুতে সরলরেখার সকল বিন্দুতেই ঢাল কি থাকে, স্থির থাকে। তাহলে আমরা এই বিষয়টি এই চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে ধনাত্মক ঢালের ক্ষেত্রে দেখা যায় যে সরলরেখার ঊর্ধ্বগামী রেখার ক্ষেত্রে ঢালের মান হচ্ছে ধনাত্মক। আর একই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা সরলরেখার প্রতিটি বিন্দুতে যে ঢালের মান স্থির থাকে সেটিও কিন্তু বুঝতে পারলাম। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন আসবে প্রয়োগে বা উচ্চতর দক্ষতায় এই ধনাত্মক ঢাল বা সরলরেখার প্রতিটি বিন্দুতে ঢালের মান স্থির, এই বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। খুব সহজ কিন্তু বিষয়, এভাবে মানের উপর ভিত্তি করে যখন আসবে সহজে কিন্তু বের করা যাবে। আবার তোমাকে সিম্বলের সাহায্যেও কিন্তু দেওয়া থাকতে পারে, ঢালের মান বের করার আসতে পারে। তাই দুইভাবেই তোমাদেরকে শিখতে হবে, ভালো করে জানতে হবে। ঋণাত্মক ঢাল সম্পর্কে আমরা জানবো। আমরা এতক্ষণ কিন্তু ধনাত্মক ঢাল বের করেছি, অর্থাৎ ঢালের মান কিন্তু এসেছে ধনাত্মক। এখন ঋণাত্মক ঢালের মান কখন আসে বা ঋণাত্মক ঢাল বলতে কি বোঝানো হয় সেটি বুঝবো। অর্থাৎ ধনাত্মক ঢালের ক্ষেত্রে কিন্তু স্বাধীন চলকের পরিবর্তনের সাথে অধীন চলকেরও একই রকম পরিবর্তন ঘটে, অর্থাৎ স্বাধীন চলকের মান বৃদ্ধি পেলে অধীন চলকের মানও বৃদ্ধি পায়, আবার স্বাধীন চলকের মান হ্রাস পেলে অধীন চলকের মানও হ্রাস পায়। এই ধরনের একটা সম্পর্ক কিন্তু প্রকাশ পায় ধনাত্মক ঢালের ক্ষেত্রে। আবার ঋণাত্মক ঢালের ক্ষেত্রে বিপরীত সম্পর্কটা প্রকাশ পায়, ওদিকে ধনাত্মক ঢালের সাথে ধনাত্মক সম্পর্কটা প্রকাশ পায়। এখন আসো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখার ঢাল সম্পর্কে জানবো, যে রেখার ঢাল হবে ঋণাত্মক, অর্থাৎ মান আসবে ঋণাত্মক। কোনো সরল রেখা ডান দিকে নিম্নগামী হলেও ঢাল নির্ণয়ের সূত্র একই থাকে, অর্থাৎ ঢালের সূত্র সবসময় একই থাকবে, অর্থাৎ লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে এই দুই অনুপাতই হচ্ছে কিন্তু ঢাল। এই সূত্রটি সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, সব রেখার ক্ষেত্রে, সরল রেখার ক্ষেত্রে, বক্ররেখার ক্ষেত্রে, ঊর্ধ্বগামী রেখার ক্ষেত্রে, নিম্নগামী রেখার সব ক্ষেত্রে কিন্তু ঢালের সূত্র একই। তবে এক্ষেত্রে শুধু ঢালের মানের চিহ্ন হবে ঋণাত্মক। ধরা যাক এবি রেখার ডান দিকে নিম্নগামী একটি সরলরেখা, এই এবি রেখার ডান দিকে নিম্নগামী একটি সরলরেখা আমরা দেখতে পাচ্ছি, সরলরেখা যার পি বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে। এখানে একটি পি বিন্দুতে ঢাল নির্ণয় করার কথা বলা হয়েছে। আরো ধরা যাক এবি সরলরেখার সমীকরণ, এই রেখার যে সমীকরণ থেকে এই রেখাটি অঙ্কন করা হচ্ছে সেই সমীকরণ ধরে নেওয়া হয়েছে y = 20 - 4x। এক্ষেত্রে x এর বিভিন্ন মানে y এর যে বিভিন্ন মান পাওয়া যায় তা নিচে একটি তালিকার মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখানে y হচ্ছে অধীন চলক, x হচ্ছে স্বাধীন চলক। এখানে স্বাধীন চলকের একটি মানের ফলে y এর বিভিন্ন মান পাওয়া যায়, এই মানগুলি কিন্তু সূচিতে ধারণ করা হয়েছে। যেমন x এর মান যদি এখানে 0 ধরা হয়, x এর মান 0 যখন ধরা হয় তখন দেখো y এর মান আসবে কি, x এর মান যদি এখানে 0 বসে তাহলে এখানে 4 দ্বারা 0 কে গুণ করলে 0 হয়ে যাবে, ফলে শুধু থাকবে 20, অর্থাৎ y এর মান হবে যে 20। আবার x এর মান যখন 1 ধরা হবে তখন এখানে 1 দ্বারা যখন 4 কে গুণ করা হবে তখন হবে 4, অর্থাৎ 20 থেকে 4 আমরা মাইনাস করলে পাবো 16, অর্থাৎ y এর মান
16, এই যে y এর মান 16, অর্থাৎ x এর প্রত্যেকটি মান ধরে ধরে যখন 3 ধরা হবে তখন এভাবে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো y এর 8, আবার যখন 4 এখানে বসানো হবে 4 চারা 16, তোমার 20 থেকে 16 বাদ দিলে থাকে তোমার 4, এবং 4 আবার 5 ধরা হলে 20, 20 20 শূন্য, এক্ষেত্রে y এর মান কিন্তু 0। অর্থাৎ এদের সমন্বয়সূচক অর্থাৎ 0 এবং 20, x এর মান যখন 0 এবং y এর মান যখন 20 তখন এদের সমন্বয়সূচক বিন্দু m, আবার x এর মান যখন 1 এবং y এর মান 16 এদের সমন্বয়সূচক বিন্দু ধরা হয়েছে n, আবার 2 যখন x এর মান তখন পাওয়া যাচ্ছে y এর মান 12 এর সমন্বয়সূচক বিন্দু p, y এর মান x এর মান যখন 3 y এর মান তখন পাওয়া যায় 8 এদের সমন্বয়সূচক বিন্দু q, x এর মান যখন 4 y এর মান তখন পাওয়া যায় 4 এবং এদের সমন্বয়সূচক বিন্দু r, এবং x এর মান যখন 5 তখন y এর মান পাওয়া যায় 0 এবং এদের সমন্বয়সূচক বিন্দু হচ্ছে s। এই সূচির ভিত্তিতে রেখাটি অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এখানে স্বাধীন চলক হচ্ছে x, স্বাধীন চলককে লম্ব অক্ষে প্রকাশ করা হয়েছে, আর y চলক হচ্ছে অধীন চলক, অধীন চলককে লম্ব অক্ষে প্রকাশ করা হয়েছে, আর স্বাধীন চলককে ভূমি অক্ষে প্রকাশ করা হয়েছে। আমরা আগেই জানি যে ঢাল নির্ণয়ের সময় সবসময় সাধারণত ভূমি অক্ষে স্বাধীন চলক দেখানো হয় এবং লম্ব অক্ষে অধীন চলককে দেখানো হয়। এখানে লক্ষ্য করলে x এর মান যখন ওভাবে কিন্তু অঙ্কন করা হয়েছে রেখাটি, যে x এর মান যখন 1, y এর মান তখন 20, x এর মান যখন 0, y এর মান 20, x এর মান যখন x, y এর মান তখন x এর মান যখন 1, y এর মান তখন 16, এদের সমন্বয়সূচক বিন্দু এখানে ধরে নেওয়া হয়েছে n, আবার x এর মান যখন 2, y এর মান তখন 12, এখানে 12, এই দুটো রো দ্বারা বোঝানো হয়েছে p বিন্দু দ্বারা, অর্থাৎ x এবং y এর মান কিন্তু p তে হচ্ছে x এর মান 2 এবং y এর মান 12, p বিন্দুতে x এর মান 2 এবং y এর মান 12। এই সূচির ভিত্তিতে এই চিত্র অঙ্কন করা হয়েছে। আবার x এর মান যখন 3 তখন y এর মান পাওয়া যায় 8, অর্থাৎ 8, এখান থেকে সোজা এখানে সমন্বয়সূচক বিন্দু হচ্ছে q, অর্থাৎ q তে x এর মান 3, y এর মান হচ্ছে 8 বোঝানো হচ্ছে। এরকম ভাবে তোমার r বিন্দুতে x এর মান 4 প্রকাশ পায় এবং y এর মানও 4 প্রকাশ পায়। s বিন্দুতে x এর মান 5 এবং y এর মান হচ্ছে তখন 0, y এর মান যখন x এর মান যখন 5, y এর মান তখন 0, এদের সমন্বয়সূচক বিন্দু s দ্বারা প্রকাশ করে। এখন আমাদের p বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে। p বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য পাশাপাশি আরেকটি বিন্দু অর্থাৎ পরিবর্তনের মান বের করার জন্য আরেকটি বিন্দু q নেওয়া হয়েছে, অর্থাৎ ঢাল নির্ণয় করার সময় অবশ্যই পাশাপাশি একটি বিন্দু তুমি উপরে বা নিচে যে কোনো স্থানে আরেকটি পাশাপাশি বিন্দু সিলেক্ট করতে পারবে, যেভাবে তুমি সিলেক্ট করো না কেন মান একই আসবে। এক্ষেত্রে আমার এই চিত্রের মধ্যে নিচে আরেকটি বিন্দু পরিবর্তিত বিন্দু অর্থাৎ কিউ নেওয়া হলো, অর্থাৎ পি হচ্ছে প্রাথমিক বিন্দু আর পরিবর্তিত বিন্দু হচ্ছে কিউ। তাহলে পি বিন্দুতে এক্স এর প্রাথমিক মান হচ্ছে 2 এবং কিউ বিন্দুতে এক্স এর পরিবর্তিত মান হচ্ছে 3। পি বিন্দুতে ওয়াই এর প্রাথমিক মান হচ্ছে 12 এবং পরিবর্তিত মান হচ্ছে 8। তাহলে আমরা সহজে কিন্তু বের করতে পারবো। যেমন পি বিন্দুতে এখানে বলা হচ্ছে, আমি পুরোটুকু পড়ি, তালিকায় প্রাপ্ত জোড়া মানগুলি চিত্রে উপস্থাপন করে এবি সরলরেখা পাওয়া যায়। এবি সরলরেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আমরা দেখতে পাচ্ছি এই সূচি অনুসারে যখন আমরা রেখাচিত্র অঙ্কন করি তখন এই সমন্বয়সূচক বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আমরা কিন্তু এখানে অনেকগুলি বিন্দু পেয়েছি, অর্থাৎ এই সমন্বয়সূচক বিন্দুগুলো এই চিত্র উপস্থাপন করে যে রেখাটি পেয়েছি সেই রেখাটি হচ্ছে এই যে এবি রেখা। এই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। কেননা এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মান কি হচ্ছে হ্রাস পাচ্ছে। এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মান
আস্তে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই x এর মান কিন্তু 1 2 3 4 5 এভাবে বৃদ্ধি পাচ্ছে, আর y এর মান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এর সাথে x এর সাথে x স্বাধীন চলকের মানের সাথে অধীন চলকের মানের বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। আর এই কারণেই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে বিপরীত সম্পর্ক হওয়ার কারণে। এবির সরল রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কেননা x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মান হ্রাস পাচ্ছে। ধরা যাক পি বিন্দুতে ডাল নির্ণয় করতে হবে। এখন এবি রেখার উপর আরো একটি বিন্দু কিউ নেওয়া হলো, যে আমরা পাশাপাশি আরেকটি বিন্দু কিউ নিলাম। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক হবে x1 x2, আর বা আমরা লিখতে পারি p1 পি বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে x1 x2, যদি ধরি এর মান হচ্ছে x এর মান হচ্ছে x1 এর মান হচ্ছে 2 এবং y1 এর মান হচ্ছে 12। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক। আবার কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার x2 y2, অর্থাৎ x2 এর মান হচ্ছে 3, y2 এর মান হচ্ছে 8, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 এবং 8। অর্থাৎ পি বিন্দুতে ডাল আমরা এইভাবে লিখতে হবে যে সুতরাং টি বিন্দুতে ডাল সমান সমান ঢেল ওয়াই ডিভাইডেড y2 মাইনাস পরিবর্তিত মান থেকে প্রাথমিক মানটা অর্থাৎ y1, y এর পরিবর্তনের পরিমাণ বের করতে হলে পরিবর্তিত মান y2 মাইনাস y1, এবং x এর পরিবর্তনের পরিমাণ বের করতে হলে x2 মাইনাস x1, অর্থাৎ পরিবর্তিত মান থেকে এই x1 হচ্ছে প্রাথমিক মান, এখানে y1 হচ্ছে প্রাথমিক মান, y এর প্রাথমিক মান। তাহলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করতে হবে ডাল নির্ণয় করার সময়। তাহলে আমাদের পরিবর্তিত মান x এর পরিবর্তিত মান হচ্ছে 8, আর প্রাথমিক মান ছিল এখানে 8, কারণ পরিবর্তিত বিন্দু হচ্ছে কিউ, ফলে y এর পরিবর্তিত মান হচ্ছে 8 আর প্রাথমিক মান হচ্ছে 12। তাহলে পরিবর্তিত মান 8 মাইনাস 12। আবার x এর পরিবর্তিত মান হচ্ছে 3 এবং প্রাথমিক মান হচ্ছে 2, পি হচ্ছে প্রাথমিক বিন্দু, সো টি হচ্ছে 2 হচ্ছে প্রাথমিক মান। তাহলে পরিবর্তিত মান মাইনাস পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বাদ দিতে হবে, অর্থাৎ পরিবর্তিত মান 3 মাইনাস প্রাথমিক মান 2। তাহলে আমাদের পরিবর্তনের পরিমাণ দাঁড়াচ্ছে উপরে হচ্ছে, অর্থাৎ অধীন চলক y এর পরিবর্তনের পরিমাণ হচ্ছে -4, অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে থাকে -4, অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে থাকছে 4, আর যেহেতু 12 বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে। আর এখানে 3 থেকে -2 করলে আমরা পাচ্ছি 1, ফলে একে অনুপাত করলে আসছে -4, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস চিহ্নটা থেকে যাচ্ছে, উপরে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন থাকবে, ফলে <0, অর্থাৎ এখানে মান আমরা পেয়ে যাচ্ছি -4, ঋণাত্মক মান। এভাবে যে কোনো বিন্দুতেই আমরা ঢাল নির্ণয় করি, এভাবে যদি ঢাল নির্ণয় করি প্রতিটি ক্ষেত্রে কিন্তু -4ই আসবে। যেখানে আর বিন্দুতে যদি তোমরা ঢাল নির্ণয় করো পাশাপাশি বিন্দু এস কে ধরে নিয়ে বা কিউ কে ধরে নিয়ে, তাহলেও আর বিন্দুতেও -4ই আসবে। তাহলে এভাবেই তোমার সরলরেখার প্রত্যেকটি বিন্দুতে মাইনাস মান আসবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা ধনাত্মক মান, ধনাত্মক ডাল, ঋণাত্মক ডাল সম্পর্কে জানলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব সহজ বিষয়। যদি না বুঝো তাহলে একটু বারবার প্র্যাকটিস করবে, লেকচারগুলি শুনবে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার ঢাল সম্পর্কে আমরা আলোচনা করব, বিভিন্ন কার্ভের মাধ্যমে, অর্থাৎ বক্রাকৃতি রেখার ঢাল নির্ণয় করার পদ্ধতিগুলি শিখব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।